This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে জলযন্ত্রণার ছবি রাখবো আমরা টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। চন্দ্রকোনার পর ডুবলো ঘাটাল। ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় জলের তলায় চলে গিয়েছে রাজ্য সড়ক। বিচ্ছিন্ন যোগাযোগ, প্লাবিত ঘাটালে বাড়ছে জল, বিপর্যস্ত জনজীবন। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুরো এলাকা সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। একটার পর একটা ছবি আমরা আপনাদের সামনে রাখছি। জলে ডুবেছে ঘাটাল স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়ক, পুরসভার ঢালাই রাস্তা এবং একাধিক ঘর বাড়ি। সেখানে চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। সেখানকার মানুষজন থাকছেন কিভাবে, যাতায়াত করছেন কিভাবে, বেরোচ্ছেন কোথায়, গন্তব্যে পৌঁছচ্ছেই বা কিভাবে, আমি জানার চেষ্টা করি। আমাদের সেখানকার রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন অসীম, সেখানকার পরিস্থিতি জানাবেন অসীম। দেখো একেবারেই, কারণ ইতিমধ্যে কিন্তু ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 11টা ওয়ার্ড কিন্তু জলের তলায় চলে গিয়েছে। ঘাটালের মানুষের কিন্তু পৌর এলাকার বাসিন্দাদের কিন্তু এই মুহূর্তে যোগাযোগের একমাত্র মাধ্যম কিন্তু ডিঙি বা নৌকো, যে সমস্ত এলাকাগুলি কিন্তু প্লাবিত হয়েছে। দেখো শুধু তাই নয় যে হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত কিন্তু জলের তলায় চলে গিয়েছে। দেখো এলাকার মানুষজন যেটা বলছেন যে চন্দ্রকোনার যে পরিমাণে বন্যা হয়েছিল, সেই বন্যার জল যদি সম্পূর্ণভাবে ঘাটালের দিকে আসে তাহলে ঘাটালেই কিন্তু প্রাকৃতিক ওয়েদার কিন্তু পরিষ্কার হলেও, প্রাকৃতিক দুর্যোগ কাটলেও কিন্তু একটা বন্যার ভয়াবহ আকার ধারণ করবে, তেমনই কিন্তু ঘাটালের বাসিন্দারা মনে করছেন। দেখো ইতিমধ্যে ঘাটালের বাসিন্দারা একটা উদ্বেগে রয়েছেন, কারণ ঘাটালে বেশ কয়েকটি স্লুইস গেটের কাজ শুরু হয়েছিল। সেই গেটের কাজগুলি কিন্তু এখনো অসমাপ্ত। সেই গেট দিয়ে কিন্তু যদি জল কোনোভাবে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হবে। এক কথায় প্রচুর কিন্তু চাষবাসের ক্ষতি হবে, এমনই কিন্তু ঘাটালের বাসিন্দারা তারা কিন্তু মনে করছেন। দেখো প্রশাসনের তরফ থেকে যদিও জানানো হয়েছে তারা কিন্তু সমস্ত দিক নজরদারি চালাচ্ছেন। ইতিমধ্যে কাল চন্দ্রকোনার কিন্তু বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছিলেন মানসরঞ্জন ভূঁইয়া। তিনি ইতিমধ্যেই ঘাটালের পরিস্থিতি নিয়ে কাল কিন্তু জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে একটু বৈঠক করেন। তিনি কিন্তু নির্দেশ দিয়ে গেছেন যেমন সমস্ত দিক নজরদারি চালায় প্রশাসনের আধিকারিকরা, যাতে কোনো কোথাও ঘাটতি না থাকে, এই বিষয়গুলো যাতে গুরুত্ব দিয়ে দেখার জন্য বলে গেছেন তিনি। তুমি নজর রাখো। জল নামতেই কঙ্কাল ছাড় চেহারা রাজ্য সড়কের। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন, বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ, পানীয় জলের সমস্যা এলাকায়, চাষের ব্যাপক ক্ষতি চন্দ্রকোনা এলাকায়। এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে প্রশাসনের আধিকারিকরা। এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কৃষি জমির উপরে, কিন্তু সেটা দেখলে মনে হচ্ছে পুরো সমুদ্র। আমার পেছনের যে ছবি, জল ছবি, পুরো সমুদ্র। আর ওই পাশে যে ছবিটা আমরা দেখাবো, দেখা যাচ্ছে ওইদিকে একটা গ্রামগুলো জলমগ্ন। মানুষকে যদি যাতায়াত করতে হয়, এখানে ডিঙি বা নৌকোর কোনো ব্যবস্থা নেই। কোনো সমস্যায় পড়লে এই সিভিল ডিফেন্সের কর্মীরা তারাই কিন্তু তাদের নিয়ে যাচ্ছে জরুরি কাজের ক্ষেত্রে। কারো কোনো অসুস্থতা তারা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চন্দ্রকোনা বন্যা পরিদর্শন করে গেছেন আগামীকাল মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া, জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনার জলস্তর কিছুটা কমতে শুরু করলেও ঘাটালের বন্যা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে এই ঘাটাল মহকুমা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, টিভি9 বাংলা। পরিস্থিতি খুবই খারাপ। উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় নামছে। জল এখনো জলমগ্ন, চতুর্দিকে জলমগ্ন, আর রাস্তার অবস্থা, বহাল অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি এখন এই তো এরকম, রাস্তাঘাট সব ভেঙে সব বন্যায় ধুয়ে নিয়ে চলে গেছে। বাদাম, তিল, মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জল প্রচুর জায়গায় জায়গায় জল জমা হয়ে রয়েছে। জল এখনো এসছে, জমি জায়গা সব তো হয়ে গেছে, একদম পুরো একবার ধুয়ে নিয়ে চলে গেছে। জল কিছুটা নেমেছে, এখনো বিভিন্ন এলাকার জলে প্লাবিত আছে। ঠিক আছে, রাস্তাঘাট যাতায়াত করা যাচ্ছে না, পুরো রাস্তা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে একটা মেন রাস্তা, মানে শ্রীনগর থেকে পলাশসাবড়ির মেন রাস্তা, এই রাস্তার উপর রসকুন্ডু, মহেশপুর একটা মেন যাতায়াতের যোগাযোগ রাস্তা। পলাশসাবড়ি, গড়বেতা মেন রাস্তা পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি। রাত থেকে 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আমি কমলেশের সঙ্গে কথা বলতে চাইবো। কমলেশ, এতে তো মানে বন্যার পরিস্থিতি তৈরি হবে।
দেখো একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, যেখানে ডিভিসির জল পৌঁছয় না, অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে জল নামছে, খানিকটা ভালো খবর। কিন্তু যেখানে ডিভিসির জল পৌঁছয়, অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের খানিকটা অংশ, সেখানে কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি অনেকটা হওয়ায় ডিভিসি জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়াচ্ছে। কালকে রাত থেকে প্রায় 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে। ফলে এই জলটাই দামোদর হয়ে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরীতে নেমে আসবে। তখন পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি অনেক জায়গা নতুন করে প্লাবিত হতে পারে। আমরা অনেক জায়গায় দেখেছি এখনো বাঁধগুলো ভালো নয় এবং কোথাও কোথাও বাঁধ এখনো তৈরি হচ্ছে বর্ষার মধ্যেই। ফলে বেশ কিছু জায়গা নতুন করে প্লাবিত হতে পারে, চাষের জমি জলের তলায় চলে যেতে পারে এবং জল ছাড়ার পরিমাণ যদি আরো বাড়ায় ডিভিসি, তাহলে কিন্তু আগামী 3-4 দিনে বেশ খারাপ জায়গায় পৌঁছবে এই অঞ্চলগুলো। ধন্যবাদ। জেলাগুলির বন্যা পরিস্থিতির ওপর সতর্ক নজর রয়েছে নবান্নের। নবান্নের বৈঠক চলাকালীন মুখ্য সচিবের ফোন থেকে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা ভাগ করে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদেরকে। আমতা, উদয়নারায়ণপুরে পুলক রায়, পশ্চিম মেদিনীপুরে মানুষ ভূঁইয়া, আরামবাগ, গোঘাটে ফিরহাদ হাকিম ও বাঁকুড়া, পুরুলিয়ায় মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ত্রাণের জিনিসপত্র মজুত রাখা হয়েছে। ত্রিপল, পোশাক, ওষুধপত্র, শুকনো খাবার ইতিমধ্যে জেলাগুলিতে পাঠানো হয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই সরকার ডিভিসির দিকে আঙুল তোলে। এখনো পর্যন্ত যে নদীগুলো ফুঁসছে, যে এলাকাগুলো বানভাসী, তার সঙ্গে ডিভিসির জলের কোনো সম্পর্ক নেই। তাহলে ডুবলো কেন? নদীগুলোর কি ড্রেজিং হয় আদৌ? নদী খাত সরু হয়ে যাচ্ছে কেন? সেচ দফতর কি করে সারা বছর? তারা দেখেন না এগুলো? উঠছে একাধিক প্রশ্ন। 3-4 দিন আগেও নদী নালা শুকনো ছিল। মঙ্গলে বর্ষা আসতেই জেলায় জেলায় অমঙ্গল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি নদী নালা টইটম্বুর, ভাসছে নদীর দুপার। ব্রিজ জলের তলায় সাঁকো ভাঙা, বিচ্ছিন্ন বিস্তীর্ণ তল্লাট। নদী বাঁধ ভাঙছে, জল ঢুকছে চাষের জমিতে। বানের জলের নিচে ফসল, মাথায় হাত চাষির। বানভাসী বাংলা, দায় কার? রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই ডিভিসির দিকে আঙুল তোলে শাসক। এবারও তার ব্যতিক্রম হয়নি। একে হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়া একেবারে অপ্রত্যাশিতভাবে দুম করে বেশি জল ছেড়ে দেয়। তো সেই জায়গাটাতে তো নিশ্চিতভাবে মানুষ সমস্যায় পড়বেন, এটা তোমরা বারবার ধরে বলে আসছি। কিন্তু সত্যিই কি তাই? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের যে তল্লাট ভাসছে, তার সঙ্গে ডিভিসির জলের কি আদৌ কোনো সম্পর্ক আছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুর কাছে এবং তুমি দেখতে পাচ্ছ যে মানকানালি সেতুর ওপর দিয়ে, এই কজওয়ের ওপর দিয়ে কি বিপুল বেগে জল বয়ে যাচ্ছে এবং কোথাও 2 ফুট, কোথাও 4 ফুট উচ্চতায় এই জল বয়ে যাওয়ার ফলে এই সেতু দিয়ে যাতায়াত কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ। গন্ধেশ্বরী নদীর সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। শুধু গন্ধেশ্বরী নয়, ফুসছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদও। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুলঘাটে এবং ভাদুলঘাটের ছবিটা দেখাতে চাইবো যে দ্বারকেশ্বর কার্যত এই মুহূর্তে দুকুল ছাপিয়ে বইছে। তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বরের যে সেতু, এই সেতু দিয়েই গত পরশু দিনেও মানুষজন পারাপার করেছে, কিন্তু সেই সেতু এখন শুধু জলের তলায় চলে গেছে তাই নয়, সেতুর একটা বড় অংশ ভেঙে গেছে। দ্বারকেশ্বর নদের সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। আরও উদাহরণ দেওয়া যাক, পশ্চিম মেদিনীপুরেরও এক ছবি। প্রতিনিয়ত বাড়ছে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবতী নদীর জলস্তর। একাধিক শিলাবতী নদী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দিয়েই পেছনেই রয়েছে আমার পলাশচাবড়ি। পলাশচাবড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাস যাতায়াত করে। ইতিমধ্যে সেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কিন্তু সম্পূর্ণ বন্ধ। শিলাবতী, ঝুমি, কেঠিয়া নদীর সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। তাহলে এই নদীগুলো ভাসছে কেন? নদীর দুপার ডুবলো কেন? প্রবল বর্ষণের যুক্তি সেচ মন্ত্রীর। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, তা ঠিক, কিন্তু সবে তো বর্ষার শুরু। 2 দিনের বৃষ্টিতেই এমন দুর্দশা হয়ে যাবে? প্রশ্নে সেচ দপ্তরের ভূমিকা। কেন নদী আগ্রাসী? নদী খাত ক্রমেই অগভীর ও সরু। নদী খাত দখল হয়ে যাওয়ার দেদার অভিযোগ। বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ নড়বড়ে। পরিকল্পনা ছাড়াই নদীতে কজওয়ে তৈরি।
বিশেষজ্ঞ মহল যেটা বলছেন যে এই যে কজওয়ের উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এরকমই কজওয়ে বিভিন্ন নদীর উপরে তৈরি করা হয়েছে এবং সেই কজওয়েগুলি নদীর যে স্বাভাবিক গতিপথ সেই গতিপথে কোথাও বাধা সৃষ্টি করছে। কজওয়েগুলো কি হচ্ছে, মুখ বন্ধ হয়ে যায়। সাধারণভাবে একটা কালভার্ট দেওয়া থাকে, সেই কালভার্টে পাইপের মুখগুলো যদি ওই আগাছা পূর্ণ হয়ে যায় তাহলে জল ন্যাচারালি জল পাস হতে পারবে না। কজওয়ে তো 100% দায়ী। এত কম হাইটে পুল হলে হয় না, আরও হাইট করে ব্রিজ বানাতে হবে। বেশিরভাগ নদীতে বেলাগাম বালি উত্তোলন। মূল কারণ নদীর স্বাস্থ্যের উপরে আঘাত, যেখানে সেখানে যখন তখন অপরিকল্পিতভাবে নদীকে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা একটা বড় কারণ। তার সঙ্গে বালি উত্তোলন। গত বছর সেপ্টেম্বরে কংসাবতীর নদী বাঁধ ভেঙে পাঁশকুড়ায় বন্যা হয়েছিল। বড় বড় পাকা বাড়ি হেলে যায়, সেখানেও ডিভিসির কোনো যোগ ছিল না। কংসাবতীর জল আসে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। সেপ্টেম্বর থেকে জুন 9 মাস কেটে গেল। সেচ দপ্তর কি জেগে ঘুমোলো? না হলে জেলায় জেলায় বাঁধ ভাঙার ঘটনা ঘটল কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঝাড়খণ্ডের পর আপাতত বিহারে অবস্থান নিম্নচাপের। দুই রাজ্যে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আবার বাড়তে পারে দুই রাজ্য থেকে বাংলায় আসা নদীর জল, তখন আবার বিপদ। কিন্তু ঘরেই তো বিপদের অনেক কারণ রয়েছে। বেআইনি খাদান থেকে তোলা হচ্ছে বালি, আর নদী ভাসিয়ে দিচ্ছে নতুন নতুন জায়গা। আবার বৃষ্টি, আবার বানভাসি। দক্ষিণবঙ্গের একটার পর একটা জেলার বেশ কিছু অংশ জলের তলায়। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই সরকার ডিভিসির দিকে আঙুল তোলে, কিন্তু এবার ডিভিসির জলের আগেই বন্যার ভয়। যে নদীগুলো ফুঁসছে তার সঙ্গে ডিভিসির জলের সম্পর্ক নেই, তাহলে ডুবছে কেন একটার পর একটা এলাকা? বিশেষজ্ঞরা বলছেন যে এই যে কজওয়ে এই বন্যার জন্য অন্যতম দায়ী। অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলন এবং খুব কম সময়ে অতিবৃষ্টির ফলে এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফের বন্যা পরিস্থিতিতে বিশেষজ্ঞদের প্রশ্ন, ইচ্ছেমতো কজওয়ে তৈরি অপরিকল্পিত বালি খাদানের জন্য বিপর্যয়। যেহেতু অবৈজ্ঞানিক উপায়ে বালি তোলার ফলে কী হচ্ছে, সেই জায়গায় নদীর ক্ষয়কারী ক্ষমতা বেড়ে যাচ্ছে। নদীর ডেপথ যদি বেড়ে যায় তাহলে নদীর জলের স্রোত বেড়ে যাবে। নদীর স্রোত যদি বেড়ে যায় তাহলেই ইরোশন, যে নদীর ক্ষয় ক্ষমতা, ওটা বেড়ে যাবে। 18 জুন থেকে নদী থেকে বালি তোলা বন্ধের কথা। তারপরও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তোলা হচ্ছে বালি। এদিন দ্বারকেশ্বরে বালি তুলতে গিয়ে ডুবে যায় পরপর লরি। একই পরিস্থিতি হয় গলসিতেও। বিশেষজ্ঞরা বলছেন অবৈজ্ঞানিকভাবে বালি তোলায় বদলাচ্ছে নদীর গতিপথ, নদীর গভীরতা বাড়ছে, আর তার ফলে বৃষ্টি হলেই ভেসে যাচ্ছে একটার পর একটা এলাকা। যেখানে সেখানে যখন তখন অপরিকল্পিতভাবে নদীকে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা একটা বড় কারণ। তার সঙ্গে বালি উত্তোলন, আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার কর্তৃপক্ষ তাদের উদাসীনতা। নদী বিশেষজ্ঞরা বলছেন বাঁধ থেকে জল ছাড়া প্লাবনের একমাত্র কারণ নয়, অতিবৃষ্টি কজওয়ে তৈরিও কারণ। যে ওই 2-4টি মোগরা বোঝ করে দিচ্ছে, দিয়ে সেগুলো জাম হয়ে যাচ্ছে। তো ওভারব্রিজ হলে তো একটা ওগুলো হয়নি। এত বড় নদীর জল কি ওই কজওয়েতে আটকানো যায়? বৃষ্টি হলেই কেন ডুবতে হবে প্রতি বছর? নদীগুলোর ড্রেজিং হয় আদৌ? নদী খাত সরু হয়ে যাচ্ছে কেন? নদী পাড়ের বাসিন্দাদের প্রশ্ন, সেচ দপ্তর কি করে সারা বছর? যে বর্ষার প্রথম বৃষ্টিতেই বানভাসী পরিস্থিতি তৈরি হয়।